আপনি শুরুতেই বলেছেন যে এই ম্যাচে ভারতের শক্তিমত্তা খানিকটা কম বাংলাদেশের তুলনায়, সেই কারণে জিততে পারে। কিন্তু বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশ তো প্রতিপক্ষের সাথে একদম লাস্ট মুভমেন্ট পর্যন্ত এগিয়ে থাকে, কিন্তু যেভাবে গোলটা খেয়ে আসলে ম্যাচ হারে। এবং গতকাল বাংলাদেশের একজন ডিফেন্ডার বলেছিল যে ম্যাচ হারার পর সবাই শুধু ডিফেন্ডারদের দোষ দেয়, কিন্তু কিভাবে গোল খায় সেটা দেখে না। তো সেটা কাজ কার, আসলে দেখার কাজ কার? আসলে এখানে আসলে দুইটা পয়েন্ট আসলে বিস্তারিত আলোচনা করতে হয়। প্রথমত হচ্ছে যে হ্যাঁ, স্ট্যামিনা বা ফিটনেস একটা ইস্যু, যেখানে কিনা অবশ্যই প্লেয়ারদের হচ্ছে 90 মিনিটসে যে লাস্ট যে 10 মিনিটস, এই লাস্ট 10 মিনিটস একটা ফিটনেস থাকতে হবে। কোনো কোনো সময় এরকম হতে পারে যে আপনার ফিটনেস ক্যাপাবিলিটি হয়তো সেই পর্যায়ে নাই দলগতভাবে, কারণ শুধু একজন দুজনের ফিটনেস থাকলে হবে না, পুরো দলগত একটা ফিটনেস থাকতে হবে। যদি সেই লাস্ট 10 মিনিটসে আপনার এই ফিটনেস না থাকে, তখন ব্যাপারটা আসে গেম ম্যানেজমেন্টে। গেম ম্যানেজমেন্টের কিভাবে বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো কোনো সময় দেখবেন যে ইউরোপিয়ান খেলায় কর্নারের ফ্ল্যাগের কাছে বল নিয়ে গিয়ে আটকায় ব্লক করে রাখে, বা ধরেন হচ্ছে যে পাসিং করে নিজেদের মধ্যে কিন্তু সচরাচর অ্যাটাকে যায় না। তো এগুলোতে হয় কি, তারা কন্টিনিউয়াসলি গেমটার সময়টা অতিবাহিত করছে। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় যে আমরা লাস্ট 5-10 মিনিটে বল সহজে অপোনেন্টের কাছে দিয়ে দিচ্ছি। তো সম্ভাবনাটা অপোনেন্টের আসলে বেড়ে যাচ্ছে আমাদের এগেনস্টে গোল করার। তো সববারই দেখবেন যে যতবারই আমরা লাস্ট মোমেন্টে গোল খেয়েছি, সেটা যদি আমরা হংকংয়ের ক্ষেত্রেও বলি, আমরা গোল দিয়েছি কিন্তু সেন্টার থেকে আমরা ওভাবে যদি ডিফেন্ড না করে বলগুলো না দিয়ে আমরা যদি আরো একটু চেষ্টা করতাম, হয়তো আমরা ওখানেও গোলটা খেতাম না। সেম নেপালের ক্ষেত্রে কর্নারটা দেওয়ার তার আগেই আমরা বলটা ক্লিয়ার করতে পারতাম। তো এই ব্যাপারটা হচ্ছে যে একটা মনস্তাত্ত্বিক তো আছে, প্লাস একই সাথে গেম ম্যানেজমেন্ট, এবং প্লেয়ারদেরকে গেম ম্যানেজমেন্টটাও শিখতে হবে। কোচকেও আসলে গেম ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখতে হবে। ধরেন লেট কিছু সাবস্টিটিউশন করা, যেখানে কিনা সাবস্টিটিউটের সময় 2-3 মিনিট খরচ হচ্ছে, এইগুলো আসলে পার্ট অফ। আমরা তো হংকং চায়নাকে দেখেছি যারা কি পরিমাণ আসলে তারা শুয়ে পড়েছে অকারণে, মানে ম্যাচের টাইম কিল করার জন্য। সেই জিনিসগুলো আমরা দেখছিলাম, কিন্তু আসলে এটা দেখে যাদের শেখা উচিত ছিল তারা হয়তো শেখেনি। এই ম্যাচেও কি আসলে আমরা হামজার উপরেই ভরসা করব, মানে সেই সব করে দিবে, ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাকিং জোন সব সামলাইতে হবে তাকে? জি, এটা তো এক ধরনের এখন বলতে গেলে একটা অভ্যাসে পরিণত হচ্ছে যে হামজাই সব করছে। এবং আপনি দেখবেন যে হামজা যে সব করছে এবং আমরা যে তাকে ওভার ইউজ করছি, এটার আসলে একটা ইন্ডিকেশন ছিল নেপালের ম্যাচে লাস্টে তার একটু হালকা মাসল ক্র্যাম্প করা। আমরা এত বেশি ইউজ করে ফেলেছি যে তার মাসল, ম্যাচটাকে আমরা খেলাচ্ছি, সে ডিফেন্সও খেলছে, সে মিডফিল্ডেও খেলছে, সে আবার সামনেও খেলছে। তো একই ম্যাচে এত ইউজ করলে একটা প্লেয়ারের মাসল ক্র্যাম্প করবেই। তো আমার মতে যে জিনিসটা, যে এইবার হামজার সাথে যেহেতু সমিত শুরু থেকে থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা অটোমেটিক একটা পাওয়ার থাকবে। আই থিঙ্ক সমিত এই ম্যাচের জন্য একটা বড় একটা পাওয়া, এবং সে কিন্তু মানে তার যে খেলার ধরন, সেখানে আসলে আমরা খুব ভালো কিছু বল বানাতে পারবো। এবং আমার পার্সোনাল একটা মতামত আছে, যেহেতু কিউবা মিচেল এখন স্কোয়াডে চলে গেছে না, আমাদের স্ট্রাইকিং জায়গার একটা সমস্যা আছে। তো কিউবা মিচেলের শুট পাওয়ার, শুট অ্যাকুরেসি এবং সেই সাথে প্রেসিংটা বেশ ভালো আছে। তো যদি কোনো কারণে মুস্তাফিজ ইনজুর্ড থাকে এবং আমাদের স্ট্রাইকিং একটা সমস্যা থাকে, আমার মতে কিউবা মিচেলকে আমরা স্ট্রাইকিং পজিশনেও ট্রাই করে দেখতে পারি, এখান থেকে আমরা একটা ভালো ফলাফল পেতেও পারি। নিশ্চয়ই। সমিত সোমের কথা বলছিলেন, তিনি নামলেই আসলে ম্যাচের পুরো মোমেন্টামই চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা আগেও দেখেছি। এবং লাস্ট ম্যাচটাও যদি দেখি, যদিও তার পাস থেকে কিন্তু স্টার্টিং সেই গোলটার, যদি আমরা দেখেছি যে জামাল ভুঁইয়ার পাস থেকে গোলটা হয়েছে, এই যে তার আসার পরে যে প্রোগ্রেশনটা হয়, কিন্তু সেটাকে কি আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি? তিনি যেভাবে ডিরেকশন দেন যে তার পাসটা কোথায় দিতে হবে, বা তিনি বলটা দেওয়ার জন্য খোঁজেন, পান না কাউকে, এটার সমস্যার সমাধান কিভাবে হবে? আমার মতে এখন বাংলাদেশের স্কোয়াডে সবচেয়ে ব্রেইন, মানে মস্তিষ্ক ইউজ করে এরকম যদি কোনো প্লেয়ার থাকে, সেটা হচ্ছে সমিত সোম। এবং তার হয়তো ফিজিক্যাল ক্যাপাবিলিটি হামজার মতন এত স্ট্রং না, বা অনেক প্লেয়ারের মতনই স্ট্রং না, কিন্তু সে খুব ভালো করে জানে যে তার যে বডিটা আছে সেটা কিভাবে ইউজ করে সে খেলবে। আপনি দেখবেন যে বেশ কিছু কুইক টার্ন সে যেগুলো নেয়, সেগুলোতে কিন্তু বড় বড় ডিফেন্ডাররাও মার খেয়ে যাচ্ছে তার কাছে। তো সে খুব ভালো করে জানে যে সে তার ব্রেনটাকে ইউজ করে এবং তার ফুটবল ক্যাপাবিলিটিটা ইউজ করে টিমটাকে কতটুকু আগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে তার ক্যাপাবিলিটির সাথে ম্যাচ করার জন্য আমাদের অন্য প্লেয়ার থাকতে হবে, সেটা আসলে হামজা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। শুধুমাত্র রাকিবের একটা ভালো পেস আছে, যেটা কিন্তু রাকিব সেটা আর কি ইউজ করতে পারে। সো আমাদের আসলে তার খেলার যে ব্রেইন বা ফ্রিকোয়েন্সি লেভেলটা যদি আমরা ধরতে পারি, আমরা আশা করি আরও অনেক বেশি গোল ধরতে পারবো। আপনি যদি হংকংয়ের ম্যাচটাই দেখেন, লাস্ট মোমেন্টে যে কর্নার থেকে আমরা গোলটা দিয়েছিলাম, ওটা ফ্লিক হয়েছিল, কিন্তু এটা কিন্তু তার আসলে থিঙ্কিং ক্যাপাবিলিটি ছিল যে বলটা ওই জায়গাটা আসতে পারে, সে ওই জায়গায় জাস্ট দাঁড়িয়েছিল, এরপরে কিন্তু জাস্ট তাকে মাথা ছোঁয়াতে হয়েছে। সো
গোল দেওয়ার আগেও যে ওই পজিশনে যাওয়াটা, যে চিন্তা করা যে বলটা ওখানে আসবে, এটা কিন্তু একটা মানে একটা মস্তিষ্কের একটা ব্যাপার। একেবারে আমরা হয়তো দেখছি যে তিনি পৌঁছে গোলটা করে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে ভাবতে পেরেছেন যাবে, সেটাই তো আসলে অনেক বড় ব্যাপার। আরেকটা ব্যাপার, আমরা দেখি জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর কানেকশনটা খুব স্ট্রং, তাই না? কিন্তু আমরা জামালকে আবার মেইন ম্যাচগুলোতে শুরুতে দেখি না। আজকের ম্যাচ কি দেখবো কিনা? আমার মতে আসলে এখন আমাদের পুরো স্কোয়াডটা আসলে হামজা কেন্দ্রিক, এবং আমাদের এমন এমন প্লেয়ারকে মিডফিল্ডে খেলানো উচিত যারা কিনা হামজাকে কমপ্লিমেন্ট করতে পারবে। এবং হামজাকে আজ আমি বলছিলাম একটু আগে যে ওভার ইউজ করা হচ্ছে, ওভার ইউজটা করা হচ্ছে তার কারণ হচ্ছে হামজার আশেপাশে যেসব প্লেয়াররা আছে তারা সেম লেভেলের এনার্জেটিক বা সেম লেভেলের ফিটনেসটা নেই। আপনি যদি দেখেন গত ম্যাচে একই সাথে সিনিয়র সোহেল রানা আর জামাল হামজা পাশে খেলেছিল, তারা হয়তো সেই লেভেলে প্রেসিং দিতে পারছে না, কারণ তারা কিন্তু এখন যথেষ্ট বয়স হয়েছে, এবং সেই হিসেবে তাদের যে এনার্জিটা থাকবে সেটা কিন্তু ইয়াং প্লেয়ারদের মতন থাকবে, যেরকম কাজেম শাহ বা জুনিয়র সোহেল রানা বা সমিত, এরা যদি থাকে তারা যেই পরিমাণে 90 মিনিটস ধরে আমাদেরকে এফেক্টটা দিতে পারবে সেটা কিন্তু সিনিয়র সোহেল রানা আর জামাল ভুঁইয়া দিতে পারবে না। তো আমার মতে এখন হামজার বেস্ট ইউটিলাইজ করার জন্য আমাকে তার পাশে এনার্জেটিক ইয়াং মোটিভেটেড কিছু প্লেয়ার রাখতে হবে যারা কিনা হামজাকে ফ্যাসিলিটেট করবে, এবং লাস্টের যে 20 মিনিট সেই সময় আমরা জামাল ভুঁইয়াকে ইউজ করতে পারি। জামাল ভুঁইয়ার যে এক্সপিরিয়েন্স, যে ব্রেইন, যে কোয়ালিটি বলগুলো আছে সেটা আরও বেশি থ্রেটনিং হয়ে যাবে। সো আমার মতে জামালকে 90 মিনিটের শুরু থেকে স্টার্ট না করে লাস্ট 20 মিনিটসে আমরা যদি ওর কাছ থেকে যে গেম ম্যানেজমেন্টের ব্যাপারটা বলছিলাম, এইগুলো যদি আমরা ওর কাছ থেকে বের করতে পারি, অ্যাজ এ টিম আমাদের পারফরমেন্সটা আসলে ভালো হবে। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে জামাল যদি নিচের দিকে এসে খেলে, হামজা তাহলে একটু স্পেস পায়, তিনি একটু এগিয়ে যেতে পারেন, বা আবার দেখি যে হামজা নিচের দিকে খেলছে, জামাল তখন যাচ্ছে, যে এই বিষয়টা, সেটার জন্য কি আসলে 20 মিনিট সুযোগ পাবেন এরকম? 20 মিনিটে আসলে যে লাস্টে যে জিনিসটা হবে যে আপনাকে আমাদের পুরো জিনিসটা একটা প্লেয়ার কিভাবে খেলছে কি খেলছে না এটা দেখার থেকে আমাদের আসলে দেখা উচিত অ্যাজ এ টিম বাংলাদেশ কালেকটিভলি 3 পয়েন্ট নিয়ে বের হতে আসতে পারছি না। কারণ এখন আপনি দেখেন, আপনি যদি গত বছরের সাথে তুলনা করেন, বাংলাদেশে এই বছরে ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিন্তু অনেক হাই কোয়ালিটি, কিন্তু রেজাল্ট কিন্তু আমরা এখন একটা জয় নিয়ে আসতে পারিনি। সো আমরা যদি এখন চিন্তা করি যে কোন প্লেয়ারকে খেলাবো কি খেলাবো না, এইটার থেকে আরেকটু বেশি হওয়া উচিত যে অ্যাজ এ হোল টিম যাতে আমরা একটা পারফরমেন্স নিয়ে আসি, যেটা কিন্তু সমিতও বলছিল যে দেশি বিদেশি কোনো ব্যাপার না, আমরা অ্যাজ এ টিম আমাদেরকে জিততে হবে। কারণ আমরা হয়তো এখন বলতে পারি যে এই প্লেয়ারকে খেলান বা না খেলান, কিন্তু যখন দিন শেষে দেখা যাবে যে কোনো ম্যাচই আমরা জিততে পারছি না, তখন কিন্তু আবার দর্শক আমাদের উপরে, যদি আমরা স্ট্রাইকার ছাড়াই ম্যাচগুলো জিতে নিতে পারতাম তখন কিন্তু কাবরেককে নিয়েও এত কথা আসলে হতো না।